তো বন্ধুরা, এখন আমি আছি আমাদের যে নতুন বাড়ি সে নতুন বাড়িতে। তো এখন আমি এখান থেকে রওনা দেবো একটি নদীতে। আমাদের গ্রামের পাশেই বয়ে গেছে দামোদর নদী। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আপনারা যে কোন নদীর কথা বলা হয়েছে। সে নদীটার নাম হচ্ছে দামোদর নদী। অ্যাকচুয়ালি দামোদরকে নদী বলে না, নদ বলে। তো আমরা আজকে আপনাদেরকে ঘোরাবো হচ্ছে দামোদর নদে, যেটা আমাদের গ্রামের পাশেই। তো পুরো নদীটা তো ঘোরানো সম্ভব না, সেটা তো আপনারাও জানেন। তো আমরা যে এরিয়াতে বসবাস করি এবং যে এরিয়াটুকু আমরা দামোদর নদীকে ব্যবহার করি, সেই এরিয়াটুকু আপনাদেরকে পুরোপুরি আজকে ঘোরাবো এবং পুরো বর্ণনা দিয়ে দেবো। এবং দামোদর নদী আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আমরা এনজয় করি দামোদর নদীতে, সেটা কিন্তু পুরোটাই বলে দেবো। কারণ আমাদের যে বসবাস, আমাদের যে জীবনযাপন, পুরোটাই কিন্তু দামোদর নদীর ওপরই নির্ভরশীল। তো চলুন, আমি এখন আছি আমার নতুন ঘরেতে। তো এখান থেকে আমি বেরোবো, পুরো দামোদর নদীতে রওনা দেবো। পাশেই একদম রাস্তায় পেরোলেই আছে দামোদর নদী। তো দামোদর নদীটাকে পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভ্লগ। বন্ধুরা, এই হলো দরজা। ঠিক আছে, এই দরজা দিয়ে আমি এখন বেরোবো, দিয়ে কিন্তু বাইরে যাব। ঠিক আছে, তো দরজা দিয়ে আমি এখন বেরোচ্ছি। দেখুন কি সুন্দর দৃশ্য, এখানটা আমাদের সামনে আছে খামার। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন যাব। এই যে দেখুন বাইরের দৃশ্যটা, তো এখান থেকে যাব। ঠিক আছে, তো এবার আমি চলে এলাম সামনের বাঁশতলায়। এই দিক থেকে আমি যাব। তো এই সামনেই দেখতে পাচ্ছেন রাস্তা। এই রাস্তার পরেই বয়ে গেছে আমাদের দামোদর নদ। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সামনে রোড। ওই দেখুন সামনে রোড। ঠিক আছে, ওই রোডেই উঠবো। রোডের পাশে আছে দামোদর নদ। বন্ধুরা, রোডের ধারে চলে এলাম বলতে বলতে। ঠিক আছে, তো এবার রোডে উঠবো, দেখি কিরকম ভিউটা কিরকম লাগে। ও, মস্ত ভিউ লাগে আজ। তো দেখুন রোড। এবার নামবো দামোদর নদীর ঢাল থেকে। ঠিক আছে, দেখুন সামনেই নদীটা বয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমে দামোদর নদীর কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। ঠিক আছে, যারা নতুন খুবই দামোদর নদীকে চেনেই না, তাদেরকে একটু পরিচয় করে দিই। দামোদর নদী হচ্ছে পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গেছে। মেনলি পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গেছে, কারণ হচ্ছে দামোদর যে নদ, সেই নদটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে গিয়ে আমাদের মেনলি পূর্ব বর্ধমান জেলাটাকে ছুঁয়ে গিয়েছে। মানে মেনলি কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গেছে, দিয়ে কিন্তু গঙ্গা নদীতে গিয়ে কিন্তু মিশেছে। ঠিক আছে, দেখুন দামোদর নদী। এবার এটা হচ্ছে বাঁধ। ঠিক আছে, আমি এখন বাঁধের উপরে আছি। বাঁধ থেকে আমি নিচে নামবো, যেখানে কিন্তু প্রচুর দামোদর নদীকে কেন্দ্র করে কিন্তু বহু জমি তৈরি করে কিন্তু এখানে চাষবাস কিন্তু করা হয়েছে। দেখুন এখানে দেখুন ফুলকপি, আলু, ধান সব কিছুই কিন্তু চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছি না, এখানে সরষেও লাগানো ছিল, জমিগুলো আবার নতুন করে চাষ দিয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে দামোদর নদী। এটা হচ্ছে আমাদের মেনলি এরিয়া। ঠিক আছে, মেন এরিয়া হচ্ছে আমাদের এখানটাই। খুব এখন ভালো হয়ে গেছে জায়গাটা। নাহলে যখন গরমকাল ছিল তখন বেশ দেখতে ভালো লাগছিল না জায়গাটা। এখন তাও জলটা অনেকটাই কম, যেহেতু শীতকাল এখন। ঠিক আছে, জলটা এখন পুরো স্রোতহীন বলতে গেলে নদীটা। তো যেটা বলছিলাম, যে দামোদর নদীটা, দামোদর দামোদর যে নদ, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের থেকে উৎপন্ন হয়ে আমাদের পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে গিয়ে একেবারে মিশেছে গঙ্গা নদীতে। ঠিক আছে, তো দামোদর নদীতে আমরা যে জায়গাটায় বসবাস করি, সেই জায়গাটার পাশেই এই যতটুকু অংশ পারা যায় ততটুকু অংশ আপনাদেরকে বলে দেবো। দরকার পড়লে আরও একটা পার্ট আপনাদেরকে দামোদর নদীর বিষয়ে নিয়ে আসবো। তার জন্য আমাদের চ্যানেলে থাকবেন। এবং দামোদর নদীটাকে যারা অনেক ভালোবাসেন, যারা অনেকটাই পরিচিত দামোদর নদীর বিষয়ে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখন নদীর জলটা কিন্তু খুবই কম। ঠিক আছে, যেহেতু এখন শীতকাল, কোনো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, তাই জন্য কিন্তু এখন জলটা কিন্তু বহুত কম। দেখতে পাচ্ছেন চারিদিকটা। ঠিক আছে, আর এখন কিন্তু কোনো রকম মাছ ধরাধরির সিন কিন্তু নদীতে চলবে না। ওইদিকে কিন্তু বালিখাতের সৃষ্টি হয়েছে, আমাদের দামোদর নদীকে কেন্দ্র করে প্রচুর বালিখাত সৃষ্টি হয়েছে। ঠিক আছে, প্রতিদিন লরি নৌকা করে কিন্তু বালি লোড করা হচ্ছে একদম ওই পারে। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন লরি। ঠিক আছে, আর হ্যাঁ, পাশেই আছে দেখুন ধান জমি, তারপরে আলু। মানে দামোদর নদীটাকে কেন্দ্র করে যেহেতু এখন কোনো রকম বন্যা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, সেই জন্য কিন্তু এখন এই চাষটা কিন্তু খুবই উন্নত হচ্ছে। কিন্তু যখন বর্ষাকাল থাকে তখনও কিন্তু যখন ধান চাষ করা হয়, তখন কিন্তু ধান চাষটা বেশ হয় না, কারণ তখন কিন্তু প্রায়শই কিন্তু বন্যা হয়ে যায়, যার কারণে কিন্তু পুরো যে চাষটা সেটা কিন্তু পুরো জলে চলে যায়, জলের তলায় চলে যায়। ঠিক আছে, জল কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু জলটা কিন্তু একেবারে ওই বাঁধের গায়ে কিন্তু চলে যায়। ঠিক আছে, তো সেটাই হচ্ছে বলার। এখন কিন্তু চাষটা অনেকটা ভালো হবে, যেহেতু এখন দামোদর নদীটাকে কেন্দ্র করেই কিন্তু এখন চাষটা করা হচ্ছে। যদি জলের প্রয়োজন হচ্ছে তো নদী থেকে জল সেচ করে দেওয়া হচ্ছে। আর গরমকালে তো তখন একদম মানে জল সেচ করার তো কোনো কথাই নেই, প্রচুর বৃষ্টিপাত হয় এবং যার ফলে কী হয়, প্রচুর বন্যা হওয়ার ফলে কিন্তু চাষটা পুরোপুরি ব্যাঘাত ঘটে। তো আবার একটু ওপর দিয়ে উঠে যাবো, দিয়ে ওখান থেকে আপনাদেরকে পুরো সোজা যাব, দিয়ে কিন্তু আপনাদেরকে বলে 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 চলে যাবো। ঠিক আছে, তো ভিউটা দেখুন চারিদিকটা, কি সুন্দর জায়গা, চারিদিকে ধান জমি। আহা হা, দারুণ ভিউ, খুব ভালো ভিউ লাগছে এখান থেকে। ঠিক আছে,
তো এবারে এই উপরের দিকটা থেকে ঘুরে আপনাদেরকে কিন্তু এই দিকটা ঘুরিয়ে দেখাবো, যেহেতু এই দিকটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে না। এই বাঁ দিকটার মা দিকটার মধ্যে দেখারও কিছু নেই, এই দিকটার মধ্যে দেখারও কিছু নেই। মেনলি দেখার জিনিস হচ্ছে এই দিকটা, যেখানে কিন্তু ট্যুর হয় দামোদর নদীতে, যখন কারা যখন ঘুরতে আসে, মানে যখন পিকনিক হয় আর কি, শীতকালে যখন জানুয়ারি মাসে যখন পিকনিক হয়, তখন কিন্তু এই জায়গাটা করে কিন্তু আমাদের বেশি পিকনিক হয়। আপনি এই জায়গাটার নাম হয়তো শুনে থাকবেন, এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান। ঠিক আছে, এই যে জায়গাটা, এই এরিয়াটা, ওই একবার দূরের গাছটা দেখতে পাচ্ছেন, এই দূরের গাছটা, হ্যাঁ ঠিক আছে, একটু জুম করে দেখাচ্ছি, এই যে দূরের গাছটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে পুরো এরিয়াটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং আমার দাঁড়িয়ে থাকার যে অত জায়গাটা পর্যন্ত, মানে ওই গাছটা পর্যন্ত, এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান। তো এই ফুলবাগানটাই কিন্তু মেনলি পিকনিকটা হয়। ঠিক আছে, প্রচুর মাইকানে এবং সমস্ত যারা ট্যুর হয়, বড় বড় যে ট্যুরগুলো, সেগুলো কিন্তু এখানেই হয়। ঠিক আছে, এই আমাদের ফুলবাগানেই, সেই জন্যই কিন্তু আমাদের জায়গাটা কিন্তু খুব বিখ্যাত, যেহেতু পিকনিক কিন্তু প্রবল হয় আমাদের এই জায়গাটাতে। ঠিক আছে, যে কোনো একজনটা বলে দেবেন যারা দামোদর নদী হিসেবে পরিচিত, এই জায়গাটার নাম শুনবে না এমন কোনো কথা নেই পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারা। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত। যে জমিটাতে আছে, এই জমিটাতে অ্যাকচুয়ালি আলু লাগানো হয়েছিল, তো আলু তোলা হয়ে গেছে, সেই জন্য কিন্তু জমিটা আবার নতুন করে চাষ দেওয়া হয়েছে। এই জায়গাটা কিন্তু আলু পুরো তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক দুটো আলু পড়েও আছে। ঠিক আছে, এই দেখুন আলু পড়েও আছে, আলু কিন্তু পড়েও আছে। ঠিক আছে, বড় বড় আলু পড়ে আছে, এটা আলু আলু লাগানো হচ্ছিল জমিটাতে। ঠিক আছে, এখানে দেখুন একটা লোক আমার মাছ ধরছে, কিন্তু মাছ পাবে না যেহেতু কাদা, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো চলুন এবার আগে যাই, এই এলটা দিয়ে ধরে ধরে যাবো। ঠিক আছে, তো এই যে জায়গাটা আমি এখন আছি, এই ধারের জায়গাটাকে বলা হয় ডেঞ্জার পয়েন্ট। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে, দেখতে পাবেন যে ওই দূরের জায়গাটা কিন্তু কাদা, কিন্তু এই জায়গাটা থেকে দেখে কি মনে হচ্ছে কিছু কাদা। দেখুন একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে জায়গাটা মোটামুটি এই যে এইটুকু যে অংশটা, কোনো কিছু গভীর নেই, পুরো চর বেরিয়ে গেছে, কিন্তু গভীর কোনখানটা আছে, গভীর আছে ধারের জায়গাটুকু, এই যে ধারের জায়গাটুকু হচ্ছে গভীর। ঠিক আছে, এই জায়গাটা এত গভীর যে কল্পনারও বাইরে। ঠিক আছে, আমাদের এই এরিয়াতেই কিন্তু এই গভীরটা আছে, আর কোনো জায়গাতে কিন্তু এই গভীরটা নেই। ঠিক আছে, তাই জন্য কিন্তু এই জায়গাটাকে আমরা নাম দিয়েছি ডেঞ্জার পয়েন্ট, দামোদর নদীর ডেঞ্জার পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো সেই জন্যই কিন্তু এই জায়গাটাতে কিন্তু ভয় কেউ আসে না, এবং এই জায়গাটাতে যারা পড়বে তাদের কিন্তু বাঁচার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি একটু সাবধানেই যাচ্ছি। আর এই জায়গাটাতে কিন্তু মানুষ খুবই কম থাকে, যারা চাষবাস করে তারা কিন্তু খুব রিস্ক এর সাথে কিন্তু চাষবাসটা করে। আর যারা এখানে মাছ ধরতে আসে তারা কিন্তু ধারে আসে, কিন্তু বেশি কিন্তু এইখানটা কিন্তু আসে না। কারণ হচ্ছে যারা মাছ ধরার ইচ্ছা হয় তারা ওই দ্বীপ থেকে গিয়ে একেবারে ঘুরে 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 ওইদিকে চলে যায় মাছ ধরতে ধরতে, এবং কোনো একটা চর থেকে কিন্তু পাড়ে চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে প্রচুর তথ্য কিন্তু আজকে দিয়ে দেবো এই ভিডিওর সাথে সাথে। ঠিক আছে, তো ডেঞ্জার পয়েন্টের পাশেই আমি এখন আছি, তো ওই লোকটা কিন্তু ধারেতেই মাছ ধরছে। ঠিক আছে, এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে এরিয়াটাকে, এই চাষের জমিগুলো পুরো চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু ধান আর ধান। এবার চলুন এইদিকে একটু এগিয়ে গিয়ে দেখা যাক। ঠিক আছে, চলুন। হাঁটতে হাঁটতে আমি অবশ্যই চলে এলাম আমাদের ফুল বাগানে, মেন যেখানে পিকনিকটা হয়, যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছেন সামনে, ওই ঘরেতে এসে আমরা অনেকবার আড্ডাও মারি, এবং অনেক লোক কিন্তু ওখানে আড্ডাও মারতে আসে। ঠিক আছে, দেখুন এই জায়গাটা দিয়ে আমি সোজা যাবো, ওপরের দিকটা উঠিয়ে দেখাচ্ছি না, যেহেতু ওই জায়গাটা পুরো বন জঙ্গল হয়ে আছে, তাই জন্য আমি সোজা চলে যাবো, এবং সোজা গিয়ে একটা ভালো জায়গাতে আপনাদেরকে কিন্তু নিয়ে যেয়ে দেখাবো, যেখানে চাষবাসটা বেশ একটু উন্নত হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে ধার থেকে দেখুন কিরকম লাগছে নদীটাকে, দেখুন একটু হলেও জলটাকে মনে হচ্ছে এই জায়গাটাতে, কিন্তু ওই দিকটাতে এত দ্বীপ এত চর, নদী মনেই হচ্ছে না, কিন্তু এখানটা দেখে কিন্তু একটু হলেও নদী মনে হচ্ছে। ওখানে দেখুন লোকটা একটু পেরোচ্ছে, কারণ এদিকে কিন্তু পেরোতে পারবে না, যেহেতু একটা ডেঞ্জার পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে, তাই জন্য কিন্তু মাঝের দ্বীপটাতে যাচ্ছে সে। ঠিক আছে, ওই দিকটা তাও দেখুন একটু গভীর আছে, লোকটা যেভাবে যাচ্ছে। আর এদিকটা থেকে পুরো বালিখাদ সৃষ্টি হয়ে গেছে, চারদিকটা শুধু ওই পারে যদি যাই তাহলে শুধুমাত্র বালিখাদ আর বালিখাদ, খাদ তৈরি হয়ে গেছে, বালি তোলা হচ্ছে নৌকা এবং লরির সাহায্যে। ঠিক আছে, এই পাশে যে চাষের জমিগুলো আছে, চাষের জমিগুলো পুরোপুরিভাবে এখন চাষ হয়নি। ঠিক আছে, সেই কারণে কিন্তু এখানে আর কোনো মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি না। তো চলুন এবার সামনে যাই, একেবারে ওই যে জায়গাটা আছে, একেবারে একটা মানে যখন আর কি সংক্রান্তি হয়, মকর সংক্রান্তি, ওই মকর সংক্রান্তির দিনে কিন্তু ওই জায়গাটাতে পুরো মেলা বসে যায়, এবং কোন জায়গাটাতে মেলা বসে যায় সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ডাইরেক্ট একবার নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কারণ এই জায়গাগুলোতে কি হয়, চান করা কিন্তু যায় না মকর সংক্রান্তির দিন, আপনারা জানেন যে নদী চান করতে হয়, তো দামোদর নদীতেই এসে কিন্তু আমাদের সবাই চান করে। তো সেই কারণে কিন্তু কি হয় না, এই জায়গা করে কিন্তু আপনাদেরকে কিন্তু চান করা কিন্তু মোটেই হবে না। ঠিক আছে, কারণ এখানে এমনিতেই চান করার কোনো ভালো জায়গা নেই, প্লাস নদীর জলটা খুবই বিচ্ছিরি। আর ওই জায়গাটাতে কিন্তু, যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাবো, সেই জায়গাতে কিন্তু জলটা খুবই পরিষ্কার এবং খুবই স্বচ্ছ। তো সেই জায়গাটাতে আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে গিয়ে কিন্তু দেখাচ্ছি, চলুন দেখা যাক।
বন্ধুরা ঘুরতে ঘুরতে অবশেষে সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই হচ্ছে সেই জায়গাটা। এই যে সামনে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে কিন্তু জল এতটাই স্বচ্ছ, এখানকার জল কিন্তু পানও করা যাবে। এই পাশটা যদি আপনারা লক্ষ্য করেন, এর আশেপাশে এই জায়গাটাতে কিন্তু প্রতি বছর আমরা কিন্তু পিকনিক করি, ঠিক আছে, এবং বাকি সবাই করে, কিন্তু আমরা মেনলি কিন্তু আমরা এই জায়গাটাতে পিকনিক করি, কারণ এখানকার যে আবহাওয়া, এখানকার যে মনোরম যে আবহাওয়াটা, সেটা কিন্তু খুবই ভালো। এবং এখানে যে পাশে যে জলটা আছে, সেই জলটাও কিন্তু খুবই স্বচ্ছ জল, ঠিক আছে, খুবই সাদা, মানে এত সুন্দর জল, কোনো রকম নোংরা এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই না। এবং এখানকার জলগুলো কিন্তু খুবই সুন্দর জল, ঠিক আছে। এখানে কিন্তু প্রতি বছর নদী চান করা হয় মকর সংক্রান্তির দিন, এবং আমরাও কিন্তু খুব মজা করি। যখন এখানে বন্যা হয় তখন কিন্তু বন্যার জল উঠে একেবারে এখানে চলে আসে, তখনও কিন্তু এসে আমরা এখানে খুবই মজা করি। কিন্তু এখানকার যে ধারের যে জলটা আছে, এখানে কিন্তু খুবই গভীর আছে জলটা, সেই কারণে কিন্তু আমরা অতটা কিন্তু বেশি মজা করতে পারি না। এখানকার জলটা কিন্তু বেশি গভীর আছে, এইটুকু অংশ কিন্তু প্রচুর গভীর আছে, কিন্তু আমরা যদি ওদিকটা দিয়ে যাই তাহলে কিন্তু জলটা কিন্তু আর গভীর নেই। আমরা কিন্তু প্রতি বছর এখানে কিন্তু আসি, এবং যখন গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু এখানকার জলগুলো কিন্তু একেবারেই কমে যায়। আর কি হয়, তখন আমরা কিন্তু মাঝের দ্বীপগুলোতে যে কিন্তু প্রচুর খেলা করতাম, এবং আমরা কিন্তু মজা করতাম। খেলাটা করতাম না, কিন্তু বেশ আমরা ওখানে যেয়ে কিন্তু আড্ডা মারতাম। মেনলি হচ্ছে এই কথাটা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম। তো এই আশেপাশে জমি, এগুলো কিন্তু জমি, ঠিক আছে, কিন্তু এখন চাষবাস হচ্ছে না। যখন বৃষ্টি, মানে যখন বর্ষাকাল চলে আসবে অ্যাকচুয়ালি, তখন কিন্তু এই নদীটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে চাষবাস হবে। এখান থেকে দেখুন আমি কতটা চলে এলাম, আপনাদেরকে কোথায় ভিডিও করছিলাম আর কোথায় চলে এলাম, ঠিক আছে। তো একটু এখানে উঠি, এই জায়গা থেকে দেখুন নদীটাকে কেমন লাগছে। বালিখাতের কাজ কিন্তু অনবরত চলতেই থাকছে। দেখুন একেবারে লরিগুলো কিন্তু খুবই যাতায়াত করছে। তো আমি এই পার্টের মধ্যে আপনাদেরকে দামোদর নদীটা, আমাদের যে এরিয়াটা, ঘুরে কিন্তু শেষ করে দেবো। আর একটু টপিক বাকি আছে আপনাদেরকে দেখাতে, তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখেই শেষ করে দেবো। তো দেখুন নদীটা কত সুন্দর লাগছে। আবার হয়তো অন্য একদিন এসে যখন জলটা অনেকটা কমবে, তখন কিন্তু মাঝের দ্বীপগুলোতে নিয়ে গিয়ে আপনাদেরকে কিন্তু একটু ঘুরিয়ে দেখাবো, বা ওই পারে নিয়ে গিয়েও কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু আমরা ভালো ভ্লগ করতে পারি না। তো এখন জমিগুলোতে মোটেই চাষবাস হচ্ছে না, ঠিক আছে, কারণ যেহেতু শীতকালে কি চাষ করবো, সবজি চাষ করা হয়ে গেছে। এখানে কিন্তু আরও সর্ষে, তিল সব কিছু চাষ ছিল, কিন্তু সর্ষে দেখুন কাটা হয়ে গেছে। এখানে দেখুন খোঁচাগুলো এখন বেশ আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ঘন জঙ্গল আছে এইখানটা, ঠিক আছে, প্রচুর কেশো কাঠি, মানে সরকাঠি যাকে বলে, আপনারা এক কথায় বুঝবেন সরকাঠি, সেগুলো কিন্তু এখানে আছে। তো এই পাশেই আমরা যাচ্ছি, কোনো লোকজন নেই, এবং ভিড়ভাট্টা থেকে বেঁচেই কিন্তু আপনাদেরকে কিন্তু ভিডিওটা করছি। লোকজন থাকলে কিন্তু বেশ ভালোভাবে ভিডিওটা করা যেত না, তার জন্য কিন্তু আমি খুবই আনন্দ পেয়েছি যাতে লোকজন এখানে নেই। তো দেখুন এখানে পাশটা খুবই জঙ্গল। তো এই ভেতর দিকে আমি ঢুকবো, এবং এখানে কি হয় কি হয়েছে, কারণ এই জায়গাটাতে কিন্তু প্রচুর বড় একটা ইতিহাস কিন্তু লুকিয়ে আছে, যেটা কিন্তু আমাদের ঘটেছিল গত 2 মাস আগে ডিসেম্বর মাসে। তো কি ঘটেছিল এই জায়গাটাতে ঢুকি দিয়ে কিন্তু আপনাদেরকে বলবো। তো আমি একটা ভালো একটা জায়গা খুঁজি যে দিক থেকে আমি ঢুকতে পারবো। তো আমি একটা জায়গা দেখেও নিয়েছি যে এই জায়গাটাতে আমি ঢুকবো। এই যে সামনে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে আমি ঢুকবো। দেখি, তখন অতটা জঙ্গল ছিল না, কিন্তু এখন কিন্তু বেশি জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে। দেখা যাক ঢোকা যায় নাকি, দেখি এই জায়গাটাতে ঢোকা যায় নাকি। ভাই বাবারে কি একটা আওয়াজ হলো, এখানটা ভয় পেয়ে গেলাম, পুরো ভয় খাই দিল। এই জায়গাটা একটু ফাঁকা আছে, দেখুন ঢুকে পড়লাম। দেখুন কত ঘন জঙ্গল, দেখুন দুপাশটা সাংঘাতিক জঙ্গল। তো আমি মাঝে চলে এলাম। এই জায়গাটাতে আমরা একবার পিকনিকে করতে এসেছিলাম ছোটো ছেলেরা মিলে। দেখুন এখানে কিন্তু অনেক লোকও বসে আছে, আর এখানে জমিটা কিন্তু চাষ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানটা একটু বসলাম আমি এই জায়গাটা করে। তো এই জায়গাটা করে বসে আপনাদেরকে এই জায়গাটার ইতিহাসটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু এখন যেহেতু শীতকাল চলেছে না, ওই দিকের সরকারিগুলো কিন্তু পুরো একবারে নেই বলতে গেলে, মরে গেছে। সেই কারণে যখন এটা গরমকাল ছিল, তখন কিন্তু সরকারিগুলো কিন্তু সব কটা ছিল, মানে যখন শরৎকাল আর কি, যখন দুর্গাপুজো হয়, তখন এগুলো তো পুরো একদম কাশ ফুলে ভরে যায় না। সেই জন্য তখন কি হতো না, ডিসেম্বর মাসে যখন কনকনে শীতকাল, তখন কি হয় না, তখন মেনলি যে হতো, তখন কিন্তু শেয়ালের উৎপাত কিন্তু খুব দেখা দিত। এখানে যে আশেপাশে যে সমস্ত মানুষেরা আছে, বাসিন্দারা, মানে ওই ফিটেই তো গ্রাম। তো গ্রামের লোকগুলো কি করতো না, গরু, ছাগল, মোষ, ভেড়া সব কি করতো না, এখানেই বেঁধে দিতে আসতো, ঘাস টাস খেতো আর খেতো, দিয়ে বাড়ি নিয়ে যেত বিকেলবেলায়। তো তখনই কি হতো, মাঝে মধ্যেই, কেন বলবো আমি এই কথাটা, মাঝে মধ্যে নয়, প্রায়শই নয়, পুরো একদম বলতে গেলে প্রতিদিনই কিন্তু মেনলি যেটা শিকার হতো, শেয়ালের শিকার হতো, সেটা হচ্ছে ছাগল সাইজে ওই ছোটো। এবং কী হতো, প্রায়শই কিন্তু ছাগলের প্রাণহানি হতো শিয়ালের কাছে, ঠিক আছে, প্রচুর হয়েছে। এই বছরে কিন্তু আমাদের গ্রামেরই, মানে আমি যে জায়গাটা আছে এখন আছি, আমাদের গ্রাম থেকে পেরিয়ে কিন্তু আমি চলে এসেছি। তাও কিন্তু আপনাদেরকে একটু ভালো দেখে কিন্তু বোঝাচ্ছি, কারণ আমরা এই জায়গাটাতে ঘুরতে আসি, আমাদের গ্রামের বাইরে হলেও কিন্তু আমরা এই জায়গাটাতে ঘুরতে আসি, ঠিক আছে। তো মেনলি যেটা হতো সেটা হচ্ছে শিয়ালের কবলে কিন্তু সবাই পড়তো। তো যার ফলে কী হতো, চাষিরা খুবই দুশ্চিন্তায় থাকতো, শিয়ালগুলোকে মারার খুবই চেষ্টা করতো, কিন্তু পারতো না। শেয়ালই আছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে শিয়ালের ঘর। আপনি যদি কারোর ঘরে গিয়ে আপনি তাকে একটু পাওয়ার দেখান তাহলে হবে, এই জায়গাগুলো শিয়ালের ঘর,
ঠিক আছে, যখন শীতকাল ছিল তখন কিন্তু এই জায়গাগুলো শিয়ালের ঘর ছিল। এখন শীতটা অনেকটাই কমে গেছে, তার জন্য কিন্তু শিয়ালগুলো কিন্তু নদীর ওই পারে চলে গেছে। আর যখন শীতকাল হতো তখন কিন্তু ওরা নদীর এই পারে চলে আসতো খাবারের খোঁজে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে মেন ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এখন চারিদিকটা কিন্তু খুবই মাস্ত লাগ রা হ্যাঁ, কারণ খুবই দারুণ একটা মনোরম পরিবেশ চারিদিকটা। এবং এখানে কিন্তু মানুষজন খুবই ভালোভাবে বসবাস করে। এবং উপরে দেখতে পাচ্ছেন একটা কি সুন্দর একটা জিনিস, ঠিক আছে, বসার একটা মাচা আড্ডার জায়গা। তখন কিন্তু আড্ডার জায়গাটা ছিল না, আমি যখন এই প্রথমবার আপনাদেরকে ভিডিও করতে এসে কিন্তু এই মাচাটা দেখলাম, খুবই ভালো লাগছে। ঠিক আছে দেখতে, আর এদিক থেকে কি সুন্দর লাগছে দেখুন ভিউটা, খুব ভালো লাগছে। এদিকটাও, এদিকটাও খুব ভালো। আর এই দিকটা উঠলেই কিন্তু পুরো গ্রামটাকেই চোখে আমরা দেখতে পাবো। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। দামোদর নদীকে আশা করছি আমি পুরোটাই বলতে পেরেছি। ঠিক আছে, তো আজকের মতো দামোদর নদীকে ঘুরিয়ে আপনাদেরকে পুরোপুরি দেখালাম। আবার হয়তো অন্য কোনো নদীর একটা ভিডিও এনে আপনাদেরকে দামোদর নদীর ওই পারে গিয়ে আপনাদেরকে ভ্লগটা করে দেখাবো, এবং তখন কিন্তু আরও মজা পাবেন। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে আবার আসবো।